আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা এভিয়েশন ইতিহাসে একটা কালো দাগ হয়ে আছে। ঠিক, টেনেরিফের সেই ভয়াবহ দুর্ঘটনা। হ্যাঁ, যেখানে কুয়াশাচ্ছন্ন রানওয়েতে দুটো বিশাল বোয়িং 747 বিমানের সংঘর্ষ হয়েছিল। ভাবা যায় 583 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। এটা আসলে একটা দুর্ঘটনার গল্প না, এটা অনেকগুলো ছোট ছোট ভুলের দুর্ভাগ্যজনক ঘটনার যোগফল। একদম। চলুন গভীরে যাই। ঘটনাটা 1977 সালের স্পেনের ক্যানারি আইল্যান্ডসের টেনেরিফ নর্থ এয়ারপোর্টে, তাই না? হ্যাঁ, দুটো বিমান ছিল, প্যান অ্যাম ফ্লাইট 1736, যেটা লস অ্যাঞ্জেলেস থেকে আসছিল নিউ ইয়র্ক হয়ে, আর অন্যটা কেএলএম ফ্লাইট 4805 আমস্টারডাম থেকে। দুজনেরই কিন্তু যাওয়ার কথা ছিল লাস পালমাস এয়ারপোর্টে। তাহলে টেনেরিফে কেন? এখানেই তো ঘটনা শুরু, তাই না? ঠিক, লাস পালমাসে এমপেআইএসি নামে একটা স্বাধীনতা সংগ্রামী দল বোমা ফাটিয়েছিল। ও হ্যাঁ, এবং আরও বোমার হুমকিও দিয়েছিল। তো নিরাপত্তার কারণে লাস পালমাস এয়ারপোর্টটা বন্ধ করে দেওয়া হয়। আর সব ফ্লাইট তখন ডাইভার্ট করে পাঠানো হয় পাশের টেনেরিফে। একদম। আর টেনেরিফ ছিল বেশ ছোট একটা এয়ারপোর্ট। অত বড় বড় বিমান, বিশেষ করে দুটো জাম্বো জেট 747 একসাথে সামলানোর মতো পরিকাঠামো কিন্তু ছিল না। মানে একটাই রানওয়ে আর একটাই মূল ট্যাক্সিওয়ে, তাই তো? হ্যাঁ, তার উপর আবার আটলান্টিকের ভেজা বাতাস পাহাড়ে ধাক্কা খেয়ে হঠাৎ করে তৈরি করলো ঘন কুয়াশা। উফ, পরিস্থিতিটা একবার ভাবুন। ছোট এয়ারপোর্ট, গাদা গাদা বিমান, তার উপর ঘন কুয়াশা। ভিজিবিলিটি বলছিলেন কমে 300 মিটার হয়ে গেছিল। হ্যাঁ, কখনো কখনো তারও কম। আর সবচেয়ে বড় সমস্যা, এয়ারপোর্টে কোনো গ্রাউন্ড রাডার ছিল না। কন্ট্রোলাররা আসলে দেখতেই পাচ্ছিলেন না বিমানগুলো ঠিক কোথায় আছে কুয়াশার মধ্যে। আচ্ছা। এর মধ্যে আবার কেএলএম এর ক্যাপ্টেন ভাবলেন লাস পালমাস কখন খোলে তার ঠিক নেই, এখানেই রিফিউল করে নেওয়া যাক, সময় বাঁচবে। কিন্তু এই রিফিউলিং করতে গিয়েই তো আরেকটা সমস্যা হলো। ঠিক, তাদের বিশাল বিমানটা ট্যাক্সিওয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ আটকে ফেলল। ফলে প্যান অ্যাম বিমানটাকে রানওয়ে দিয়েই এগোতে হচ্ছিল পার্কিং এরিয়ার দিকে। এটা কিন্তু স্বাভাবিক পদ্ধতি নয়। তারপর রিফিউলিং শেষ হলো। হ্যাঁ, রিফিউলিং শেষে এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি কেএলএমকে বলল রানওয়ের শেষ পর্যন্ত গিয়ে 180 ডিগ্রি ঘুরে টেক অফের জন্য রেডি হতে। আর প্যানামকে বলা হলো কেএলএম এর পেছনে পেছনে রানওয়ে ধরে এগিয়ে 3 নম্বর এক্সিট C3 দিয়ে বেরিয়ে ট্যাক্সিওয়েতে যেতে। কিন্তু এখানেই তো সেই বিভ্রান্তিটা শুরু হলো। একদম, ঘন কুয়াশা, তার উপর রানওয়ের এক্সিট মার্কিংগুলো খুব স্পষ্ট ছিল না। প্যানামের পাইলটরা C3 এক্সিটটা ঠিক বুঝতে পারলেন না। তারা কি মিস করে গেলেন? হ্যাঁ, তারা ভুল করে ওটা পেরিয়ে আরও এগিয়ে গেলেন। তারা তখনও রানওয়ের উপরেই ছিলেন। আর ঠিক সেই সময়ই কেএলএম ক্যাপ্টেন এটিসির কাছে টেক অফ ক্লিয়ারেন্স চাইলেন। কি সাংঘাতিক! প্যানাম তখন রানওয়েতে, অথচ কেএলএম টেক অফ করতে চাইছে। এটিসি কি বলল? দেখুন, এটিসি কিন্তু টেক অফের অনুমতি দেয়নি। কন্ট্রোলার পরিষ্কার বলেছিলেন, ওকে, স্ট্যান্ড বাই ফর টেক অফ, আই উইল কল ইউ। অপেক্ষা করুন, আমি জানাবো। কিন্তু প্রায় একই সঙ্গে প্যান অ্যাম পাইলট রেডিওতে বললেন, ওয়ের স্টিল ট্যাক্সিং ডাউন দ্য রানওয়ে প্যান অ্যাম, আমরা এখনও রানওয়েতেই আছি। তার দুটো মেসেজ একসাথে চলে গেল। হ্যাঁ, আর এটাই হলো সবচেয়ে বড় দুর্ভাগ্য। দুটো ট্রান্সমিশন একসাথে হয়ে যাওয়ায় কেএলএম ককপিটে কোনো কথাই পরিষ্কার শোনা গেল না, শুধু একটা তীক্ষ্ণ হুইসেলের মতো শব্দ শোনা গেল প্রায় 3 সেকেন্ড ধরে। তার এটিসি এর সেই জরুরি নির্দেশ স্ট্যান্ড বাই, ওটা তারা শুনতেই পেলেন না। না, শুনতে পাননি। তারা ধরে নিলেন টেক অফ ক্লিয়ারেন্স পেয়ে গেছেন। ক্যাপ্টেন বলেই ফেললেন, উই আর টেকিং অফ। অবিশ্বাস্য! শুধু এইটুকু ভুল বোঝাবুঝি। ককপিটে আর কেউ, ফ্লাইট ইঞ্জিনিয়ার বা কো পাইলট, কেউ কিছু বলেননি? ফ্লাইট ইঞ্জিনিয়ার কিছুটা সন্দেহ প্রকাশ করেছিলেন, জিজ্ঞেস করেছিলেন প্যানাম রানওয়ে ক্লিয়ার করেছে কিনা। এই জটিল পরিস্থিতি উন্মোচনের মাঝে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সাপোর্ট করে আমাদের পাশে থাকুন। আপনাদের সাপোর্ট আমাদের এগিয়ে চলার প্রেরণা। হ্যাঁ, তো যা বলছিলাম, ফ্লাইট ইঞ্জিনিয়ারের সন্দেহ থাকা সত্ত্বেও খুব অভিজ্ঞ কেএলএম ক্যাপ্টেন হয়তো একটু তাড়াহুড়ো বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সেই সন্দেহকে পাত্তা না দিয়েই টেক অফ রোল শুরু করে দিলেন। তারপর ঘন কুয়াশার মধ্যে কি হলো? কেএলএম বিমানটা যখন পুরো গতিতে ছুটছে, হঠাৎ পাইলট দেখলেন সামনেই প্যানাম বিমানটা।
ওহ মাই গড! প্যানামের পাইলটরাও শেষ মুহূর্তে কেএলএম এর ল্যান্ডিং লাইট দেখতে পান। তারা ইঞ্জিন ফুল থ্রটলে দিয়ে বাঁ দিকে ঘোরানোর আপ্রাণ চেষ্টা করেন বিমানটাকে রানওয়ে থেকে সরানোর জন্য, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। অনেক দেরি। কেএলএম বিমানটা প্যানামের ঠিক ওপরের অংশে, মানে ডানার কাছাকাছি অংশে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে। তারপর কেএলএম বিমানটা যেহেতু রিফিউলিং করে জ্বালানিতে ভর্তি ছিল, ধাক্কার পরই ওটা একটা ভয়ঙ্কর আগুনের গোলায় পরিণত হয় আর রানওয়েতে আছড়ে পড়ে কয়েকশো মিটার দূরে। আরোহীদের কি হলো? কেএলএমের 248 জন যাত্রী আর ক্রু, কারুরই বাঁচার কোনো সুযোগ ছিল না, সবাই মারা যান। আর প্যানামের সামনের অংশটা প্রায় ধ্বংস হয়ে যায়, সেখানে অনেকেই মারা যান, কিন্তু পেছনের দিকের অংশটা তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হওয়ায় 61 জন যাত্রী ও ক্রু ভাঙা অংশ দিয়ে বেরিয়ে আসতে পেরেছিলেন। তার মানে মোট 583 জনের মৃত্যু। এভিয়েশন ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাগুলোর একটা। নিঃসন্দেহে তদন্তে এটাই বেরিয়ে আসে যে এটা কোনো একজনের ভুল ছিল না, এটা ছিল একটা চেইন অফ ইভেন্টস, মানে অনেকগুলো ঘটনার যোগফল। হ্যাঁ, লাস পালমাসের বোমা হামলা, ফ্লাইটগুলোকে টেনেরিফে পাঠানো, ছোট এয়ারপোর্টে অস্বাভাবিক ভিড়, কেএলএমের সেই রিফিউলিংয়ের সিদ্ধান্ত, হঠাৎ কুয়াশা, প্যানামের এক্সিট খুঁজে না পাওয়া। আর সবচেয়ে বড় কারণ অবশ্যই ওই কমিউনিকেশন ফেলিওর বা যোগাযোগের ত্রুটিটা। একদম, এটিসি আর পাইলটদের ভুল বোঝাবুঝি, আর সবশেষে কেএলএম ক্যাপ্টেনের অনুমতি ছাড়া টেক অফ করার সিদ্ধান্ত। তদন্ত কমিটি মূলত কেএলএম ক্রুকেই দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে দায়ী করেছিল। এই ঘটনা তো নিশ্চয়ই পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রিকে একটা বড় ধাক্কা দিয়েছিল। অনেক নিয়মকানুন নিশ্চয়ই বদলেছিল এরপর। অবশ্যই, এটা একটা বিরাট ওয়েক আপ কল ছিল। এরপরেই কিন্তু পাইলট আর এটিসির মধ্যে কথাবার্তার জন্য স্ট্যান্ডার্ড ফ্রেজিওলজি বা নির্দিষ্ট ভাষার ব্যবহার খুব কঠোরভাবে চালু করা হয়, যাতে এই ধরনের ভুল বোঝাবুঝি আর না হয়। ঠিক। তাছাড়া ব্যস্ত এয়ারপোর্টগুলোতে গ্রাউন্ড রেডার বসারও বাধ্যতামূলক করা হয়, রানওয়ের মার্কিং, সাইনেজ এগুলোর উন্নতি করা হয়, আর ককপিটের টিম ওয়ার্ক মানে ক্রু রিসোর্স ম্যানেজমেন্টের উপর অনেক জোর দেওয়া শুরু হয়। না, পরিবেশ পরিস্থিতি আর মানুষের যোগাযোগের সামান্যতম ত্রুটি মিলে একটা ভয়াবহ বিপর্যয় তৈরি করতে পারে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভবিষ্যতে এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাপোর্ট করুন। আজকের ঘটনা নিয়ে আপনাদের কি মত? প্রযুক্তির এত উন্নতির পরেও কি আমরা মানবীয় ভুলের বিপদ থেকে মুক্ত? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।